দেখুন, ছোটবেলায় আমরা সবাই তো রূপকথা পড়েছি। সব রূপকথারই শেষটা হয় প্রায় একই রকমভাবে। ইংরেজিতে হলে অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, আর বাংলায় হলে তাহার পর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, এইরকম একটা কিছু। আর এই যে আর একটু সুখে শান্তিতে থাকা, এই জন্য তো মানুষ ভোটও দেয়। তারা ইভিএমে আঙুলের ছোঁয়ায় দশকের পর দশক জমে থাকা জগদ্দল পাথর এক নিমিষে সরিয়ে দেয়। ২৬-এর বিধানসভা নির্বাচনে সেই রকম হলো। দুর্নীতি তোলাবাজিতে সামনের সারিতে, আর শিল্প আর কর্মসংস্থানে পিছিয়ে থাকা এই রাজ্যের বীতশ্রদ্ধ মানুষ ১৫ বছরের জগদ্দল পাথর সরিয়ে আনলো একটা নতুন সরকার। আজ এই অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিরা, যাদের কেউ কেউ নিশ্চিতভাবে মন্ত্রী হতে চলেছেন, শুধু তাদের কথাই তারা বলবেন তা নয়, একই সঙ্গে এই সরকারের কাছে তাদের প্রত্যাশার কথা স্পষ্ট করে বলবেন সেই মানুষগুলো গত ১.৫ দশকে রাষ্ট্রযন্ত্র যাদের অসহ্য যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়েছিল। এই আমার সামনের সারিতেই তারা বসে আছেন। আমরা বলেছি, ডিঙিয়ে পাথর ১.৫ দশকের, নতুন আশায় ভর করে ফের, শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি, এগোক বঙ্গে ঘুচিয়ে ভীতি, কোটি কোটি গণতন্ত্রীর সে ডাক শুনুন মুখ্যমন্ত্রী। তবে আজ আমার প্রথম বক্তা নামে রুদ্র, মেজাজে মোটেই রুদ্র নন। লাল পেরিয়ে নীল সাদা থেকে তার মনের রং বহুদিন গেরুয়া হয়েছে, আর এখন রাজ্যের রঙও গেরুয়া। ২০২১-এ ভবানীপুরে হেরে গিয়েও তিনি রণক্লান্ত হননি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আরও অনেকের মতো গত ৫ বছরে আবার হাওয়া বদলও করেননি। উল্টে বিজেপিকেই আঁকড়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন। টালিগঞ্জের তৃণমূলের ব্যান কালচার, মানে বিরুদ্ধ মতকে ভাতে মারার কৌশলে একের পর এক কাজ হারিয়েছেন। নিদারুণ আর্থিক অভাবে গাড়ি, এমনকি ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে, কিন্তু বিজেপিকে ছাড়েননি। ফলও পেয়েছেন একেবারে হাতে নাতে। হাওড়া শিবপুরে তৃণমূল প্রার্থীকে ১৬,০০০-এরও বেশি ভোটে হারিয়ে রুদ্র এখন বিধায়ক। সময় এই প্রশ্নের উত্তর দেবে, যে রুদ্রনীল রাহুল বন্দ্যোপাধ্যায় বা অনিক দত্তের মৃত্যুর পর ছুটে গিয়ে পাশে দাঁড়ান, কোথাও কোনো রাজনীতির রং দেখেন না, সেই রুদ্রনীল এবং রুদ্রনীলদের আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কি সেই কুখ্যাত ব্যান কালচারকে শেষ করতে পারবে? আজ আমার প্রথম বক্তা রুদ্রনীল ঘোষ। নমস্কার, শুভ সন্ধ্যা। যুদ্ধ শেষে সৈন্য ফিরেছে ঘরে, যুদ্ধ শেষে সৈন্য ফিরেছে ঘরে, উলুধ্বনিতে জয়ীকে চলছে বরণ, তবে ক্লান্ত শরীরে বিজয়ীর ম্লান হাসি, কারণ ক্লান্ত চোখেতে ভাসছে হাজারো মরণ। লড়াই মানুষের ছিল, লড়াই ভারতীয় জনতা পার্টির ছিল। সুতরাং এই লড়াইতে দুপক্ষ লড়েছেন। যারা কেড়ে নিয়েছেন, ছিনিয়েছেন, ভুল বুঝিয়েছেন, ভয় তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে সবাই লড়েছেন। প্রতিটা ক্ষেত্রে মানুষ যন্ত্রণা নিয়ে বারবার চিৎকার করেছে, তার যা প্রাপ্য, তার যা অধিকার, তা তারা চেয়েছেন। কিন্তু যার অধিকার পাওয়ার কথা, তিনি বঞ্চিত হয়ে গেছেন বারংবার। যার পাওয়ার কথা নয়, তার কাছে গিয়েই বরং বেশিটা পৌঁছেছে। যারা অত্যাচারিত হয়েছেন, যারা যন্ত্রণায় চিৎকার করেছেন, তাদের পাশে দাঁড়াতে গিয়ে প্রাক্তন সরকার দাঁড়িয়েছে তাদের দিকেই, যারা হয় অত্যাচারের সঙ্গে জড়িয়ে বা তার প্ল্যান করেছেন। এই ঘটনা বারংবার ঘটেছে। এই ঘটনা দু একটা নয়, দু একটাকে ভুল বলে। আর বারবার যখন এই ধরনের ঘটনা ক্রমাগত সমস্ত ক্ষেত্রে ঘটতে থাকে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেটাকে পরিকল্পিত অপরাধ বলেই সমাজ দেখে, মানুষজন দেখেন। সুমনদার কথা টেনেই বলি, তিনি যে শিল্প জগতের সম্পর্কে কথা বললেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনারা প্রত্যেকেই জানেন যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে গৌরবের সঙ্গে কারা কারা কাজ করে গেছেন। সেই সত্যজিৎ রায়, মৃণাল সেন,
ঋত্বিক ঘটক এবং তারপর একের পর এক দিকপাল পরিচালক, তার সঙ্গে সঙ্গে উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও গুণী মানুষ কাজ করে গেছেন এবং বাকিরা কাজ করছেন। দুর্ভাগ্যজনকভাবে শেষ অন্তত 8-10 বছরে এমন একটা পরিবেশ তৈরি হতে আমরা দেখলাম, যেখানে শাসক দলের নেতারা ঠিক করে দিলেন যে কে যোগ্য আর কে অযোগ্য। শাসকের কোনো ভুল, কোনো অপরাধ যদি কেউ দেখতে পেয়ে যেত, না স্টুডিওর ভেতরে শুধু নয়, স্টুডিওর বাইরে, সমাজে, যেখানে সে একজন নাগরিক, যেখানে তিনি একজন মানুষ, যদি কেউ দেখতে পেয়ে যেতেন এবং সেটা নিয়ে আলোচনা করতেন, স্টুডিওর ভেতরে তাদের কাজ বন্ধ কী করে করে দেওয়া যায় তার পরিকল্পনা তৈরি হতো অত্যন্ত কড়াভাবে। যাদেরকে বাগে আনা যেত না, তাদের কি করে জীবিকা তছনছ করে দেওয়া যাবে, কোনো এক নিরপেক্ষ চেহারা সামনে নিয়ে এসে তার একটা প্ল্যান করা হতো, যা শুধুমাত্র ভয়ঙ্কর নয়, প্রত্যেক মুহূর্তে একটা গাছকে আপনি যেভাবে শুকিয়ে যেতে দেখেন, তার পাতাগুলোকে শুকোতে দেখেন, ঠিক সেইভাবে আমাদের ফিল্ম ফ্রেটার্নিটিতে, আমাদের এই শিল্প জগতে, সেটা টেকনিশিয়ানস বলুন, সেটা শিল্পী বলুন বা বাকি অন্যান্যরা বলুন, তার ওই গাছের পাতার মতো। তাদের শুকিয়ে দিলে শালক সংশ্লেষ বন্ধ হয়ে গেল। ফলে এই শিল্প জগৎ, এবং যার সঙ্গে শুধু শিল্প জগৎ বললে ভুল হবে, একটা বাণিজ্য জগৎ, সেটা বাণিজ্য থেকে সরতে শুরু করলো, প্রায় রুগ্ন শিল্পের জায়গায় চলে এলো, আর কয়েকজন অর্থ বানাতে শুরু করলেন। অহংকার, অর্থ, শিল্প জগৎ সর্বনাশ হয়ে যাক, কে কাজ করতে পারবে কে করবে না তা ঠিক করে দেওয়া হলো। যিনি শাসক দলের ভুল বা পরিকল্পিত অন্যায়গুলোকেও দেখেও দেখতে পেতেন না, তারা ঘনিষ্ঠ বৃত্তে ক্রমাগত বড় হতে থাকলেন। যদি এই কয়েক বছরের যে অভিজ্ঞতা আপনাদের হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কারা কারা বেশি কাজ করছেন, কাজ করতে যাচ্ছেন, এবং কাদের কাদের আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। কাদের কাদের শুটিং বন্ধ করে দেওয়া হবে, সুপরিকল্পিতভাবে তার প্ল্যান তৈরি করা হতো। এবং দুর্ভাগ্য হলেও সত্যি, এখানে কুণালদা বসে রয়েছেন, তিনিও বলবার সময় বলবেন, কারণ তিনিও কাজকর্ম করেন এই জগতে, করেওছেন আগে অডিও ভিজুয়াল মাধ্যমের সঙ্গে। কিন্তু খুব অদ্ভুত রকমভাবে স্পেসিফিক করে দেওয়া হলো, যারা আমার দলের প্রচারে যাবে, যারা আমাদের অন্যায় দেখতে পাবে না তারাই যোগ্য, আর যারা সবটা স্পষ্ট করে দেখতে পাবে তারাই অযোগ্য। আর এই অযোগ্যদের মধ্যে যদি কেউ চিৎকার করে সত্যি কথা বলে, তাদের খতম করে দাও। ডিভাইড অ্যান্ড রুল তৈরি করা হলো, যেখানে বছরে প্রায় 100টার উপরে সিনেমা তৈরি হতো, যা অগণিত শিল্পী এবং টেকনিশিয়ানের পেটে ভাত দিত, সেই সিনেমার সংখ্যা কমতে কমতে প্রায় 30-32টা এসে দাঁড়ালো। অর্থাৎ 70% কাজ গেল চলে, মানুষের পেট খালি হয়ে গেল। কিন্তু বিশ্বাস ব্রাদার্স, যা অত্যন্ত পরিচিত প্রত্যেকের কাছেই, যাদের অঙ্গুলি হেলো নেই, এই টলিউড ইন্ডাস্ট্রি থেকে থেকে স্ট্রাইক হতো, বন্ধ হতো, আপনারা সবাই জানেন যে সম্মানীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বারবার এই ঘটনাগুলো জানবার পরেও এই দুজনকে কখনো পর্যন্ত সরাননি। তার দলের আরও অনেক যোগ্য এবং মেধাবী লোক ছিলেন এই সিনেমা বিষয়ক, তাঁদেরকে কখনো দায়িত্ব দেননি। কারণ সম্ভবত তিনি আসলে যা চাইতেন সেই সাপ্লাইটা তারা দিতে পারতেন না। এই সাপ্লাই বলতে কি? এই সাপ্লাইটা বলতে যে তারা যে লুট তরাজ যে অন্যায় চালাচ্ছেন, এই শিল্প এবং শিল্পী ভালোবাসা পশ্চিমবঙ্গে যে মানুষেরা রয়েছেন, যারা মাস্টারমশাই এবং শিল্পীদের দেখলে একটু ভালোবেসে ফেলেন খুব স্বাভাবিকভাবেই, যারা প্রাক্তন শাসক দলের উপরে রেগে রয়েছেন, তাদের মন ভোলাবার জন্য পাশে রাখতেন। শিল্পীরা আর টলিউডের বাকি অন্যান্য টেকনিশিয়ানরা হয়ে গেছিল তৃণমূলের কাছে সাবানের টুকরোর মতো। আমরা অপরাধ করব,
আমরা কলঙ্ক যদি আমাদের গায়ে লাগে সেটাকে মাখবার জন্য পাশে সাবানের টুকরের মতো ব্যবহার করব ওই সমস্ত মুখগুলোকে যাদের মানুষ তাদের কাজের জন্য এমনিই ভালোবাসে। তবে হ্যাঁ, অপরাধের শরীর যদি বড় হয়ে যায় ওইটুকু সাবানে কি কাজ হয়? ঠিক তাই সেই ঘটনা ঘটল এবং ভেতর থেকে আরও চিৎকার, আর্তচিৎকার বেরিয়ে এলো। টেকনিশিয়ানদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া। আপনারা জানেন কি না যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি চলতে গেলে 26টা গিল্ড লাগে, অর্থাৎ বিভিন্ন বিভাগ। কেউ মেকআপ করবেন, কেউ আলো করবেন, কেউ ক্যামেরা করবেন, এই ধরনের বহু গুরুত্বপূর্ণ কাজ, এমনকি ডিরেকশনও তারা দেবেন। সেই ডিপার্টমেন্টগুলোতে কারা কারা কাজ করবেন তাদের কাজ করতে গেলে একটি গিল্ড কার্ড লাগে, অর্থাৎ এই বিভাগের কার্ড। সেই কার্ডের ওপরে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হলো। আপনারা যদি পরিষ্কার এই বিশ্বাসদের কোনো রকম বদ আচরণ দেখে প্রতিবাদ করবার চেষ্টা করেন তো তাহলে আপনার কাজ চলে যাবে। সে আপনি শিল্পী হন বা টেকনিশিয়ান, আপনার ওপরে খাড়া নেমে আসবে। আপনি আপনার পছন্দের কথা, সত্যি কথা বলতে পারবেন না। এই চাপ তৈরি হলো ক্রমাগত। এবং শুধু তাই নয়, এই টেকনিশিয়ানরা জানতেই পারতেন না যে এই কার্ড কাদেরকে দেওয়া হচ্ছে। অনেক পরীক্ষার মাধ্যমে, অনেক নিয়মের মাধ্যমে, অনেক অভিজ্ঞতার মাধ্যমে এই কার্ড দেওয়া হতো। সেই কার্ড দেওয়ার পদ্ধতিটাই পাল্টে গেল। কি অদ্ভুত রকমভাবে এই স্বরূপ বিশ্বাস, মেসি কাণ্ডের সেই কুখ্যাত অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, না তিনি কোনো শিল্প সম্পর্কিত পরিবার থেকে আসেননি বা কোনো টেকনিশিয়ান কোনো দিনই ছিলেন না। তিনি ছিলেন অটো ইউনিয়নের সভাপতি। আরও বিভিন্ন রকম ব্যবসা থাকতে পারে, সেগুলো অন্য কেউ গবেষণা করবেন। তাকে ছলচাতুরি করে এই টলিউড ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করবার জন্য মিথ্যেভাবে কার্ড দিয়ে দেওয়া হলো। নির্বাচনে যাতে অংশগ্রহণ করে এই গিল্ডগুলোর মাথা, অর্থাৎ এই শ্রমিক সংগঠনগুলোকে যারা পরিচালনা করতে পারেন তাদের নিয়ন্ত্রক হিসেবে বসিয়ে দেওয়া হলো রাজনৈতিকভাবে। আর তিনি যে ফেডারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা টেকনিশিয়ানস রয়েছেন তাদের স্বার্থ দেখেন, তিনি ওই চেয়ারে বসে টেকনিশিয়ানদের বাধ্য করলেন প্রযোজক এবং পরিচালকদের অসম্মান করতে, ইচ্ছাকৃতভাবে তাদের শুটিং বন্ধ করতে, অর্থাৎ ইন্ডাস্ট্রিকে একটা লসের দিকে নিয়ে যেতে। এবং যদি সত্যি কথা বলেছেন আপনার গর্দান যাবে, নাহলে পেট যাবে, নাহলে কাজ যাবে। তৃণমূলের দু একজন মানুষ যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে রয়েছেন তারাও দু একবার কথা বলতে গেছিলেন, কিন্তু তাদের কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর পছন্দ হয়নি। অর্থাৎ তিনি জানান এবং প্রমাণ দিয়েছিলেন যে তিনি যারা অরাজকতা তৈরি করছেন, যারা অর্থনৈতিকভাবে বিভিন্ন দিক দিয়ে পশ্চিমবঙ্গের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, তিনি তাঁদেরই পক্ষে। যারা আলো দেখতে পাবেন তিনি জানিয়ে দেবেন যে পছন্দ নয় আমার আলো, আমার প্রিয়, আমার কাছের যারা বড়ই কালো। প্রমাণ দিয়েছেন বারবার। আপনারা দরবার দেখেছেন, বদলায়নি কিছু। লোকজনকে চমকে দিতে কিছু আনন্দ অনুষ্ঠান, উজ্জ্বল আলো, কিছু লাল নীল রং বিভিন্ন জায়গায় লাগানো, মুখে হাসি। ভাবতে অবাক লাগে যে ফিল্ম ফেস্টিভ্যাল সারা ভারতবর্ষের কাছে খুব উল্লেখযোগ্য ভূমিকায় আমাদের এই কলকাতা থেকে মানুষ দেখতেন। সেই ফিল্ম ফেস্টিভ্যালগুলোতেও, সিনেমা হলগুলোতেও কাদের ছবি চলবে, যারা প্রতিবাদ করেন, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাদের আস্তে আস্তে বাদের তালিকায় ফেলা হলো। এমনকি ফিল্ম ফেস্টিভ্যালগুলো থেকেও তাদের সরানো হলো। অবাক লাগে সেই জায়গায় দাঁড়িয়ে যে এত ধুমধামের সঙ্গে আমাদের প্রাক্তন শাসক দল, প্রাক্তন মুখ্যমন্ত্রী ফিল্ম ফেস্টিভ্যাল করছেন, আর অথচ তাঁর রাজ্যে যে শিল্প মাধ্যম বড় বাণিজ্য নিয়ে আসতে পারে সেটাকেই তিনি ধ্বংস করে দিচ্ছেন। এই দ্বিচারিতা স্পষ্ট হয়েছে সবার কাছে। যারা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, দল মত রং তার বাইরে, তারা যখনই কথা বলেছেন তখনই তাদের ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, চমকানো হয়েছে। কদিন আগেই টেকনিশিয়ানরা যখন 26টি টেকনিশিয়ানের গিল্ড যখন সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে যে টলিউড ইন্ডাস্ট্রির কি অবস্থা রয়েছে আপনারা দেখুন, আপনারা বলতে আমি, সম্মানীয় পাপিয়া অধিকারী, সম্মানীয় রূপা গাঙ্গুলি বা হিরণ্ময় চট্টোপাধ্যায়, তাদের যে কেউ আমরা যখন মানুষের সঙ্গে কথা বলছি, এখনও কথা বলে যাচ্ছিলাম, ঠিক সেই সময় একজন মেকআপ আর্টিস্ট ভদ্রমহিলা সিমরান তিনি জানিয়েছিলেন তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে
এই বিশ্বাস ব্রাদার্সের গ্যাং তাকে শ্যুট করে মারবার জন্য বাড়িতে 7 শুটার পাঠিয়েছিল। সেই দিন শেষ, সেই সময় শেষ, ভয় আউট, ভরসাহীন। সবাইকে একসঙ্গে ভালো থাকতে হবে, সব কটা দিককে বাঁচিয়ে তুলতে হবে একসঙ্গে পরিশ্রম করে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।